নমস্কার শ্রোতা বন্ধুরা, শব্দযন্ত্রের একটি নতুন গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁই মাচা। গল্প শুরুর আগে এখনও যদি আপনারা শব্দযন্ত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদেরকে অনেকখানি উৎসাহ যোগায় এবং এরপর থেকে আপনারাও শব্দযন্ত্রের কোনো গল্পই আর মিস করবেন না। এছাড়া নিচে থাকা সুপার থ্যাঙ্কস অপশনটিতে গিয়ে আপনারা ইচ্ছামতো সাহায্যও করতে পারেন। শুরু হচ্ছে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁই মাচা। সহায় হরি চাটুর্যে উঠোনে পা দিয়েই স্ত্রীকে বললেন, এই একটা বড় বাটি কি ঘটি কিছু একটা দাও তো, তারক্ষুড়ো গাছ কেটেছে, একটু ভালো রস আনি। স্ত্রী অন্নপূর্ণা ঘরের রান্নাঘরের দাওয়ায় বসে শীতকালের সকালবেলা নারকেল তেলের বোতলে ঝ্যাঁটা কাঠি ঢুকিয়ে 2 আঙুলের সাহায্যে ঝ্যাঁটা কাঠির মাথায় লাগানো তেলটুকু সংগ্রহ করে চুলে মাখছিলেন। স্বামীকে দেখে তাড়াতাড়ি গায়ের কাপড়টুকু একটু টেনে দিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বের করে দেবার জন্য বিন্দুমাত্র আগ্রহ দেখালেন না, এমনকি বিশেষ কোনো কথাও বললেন না। সহায় হরি একটু এগিয়ে এসে বললেন, কি হয়েছে? আরে বসে রইলে যে, তাও না একটা ঘটি। আহ, খেন্তি টেন্তি সব গেল কোথায় এরা? তুমি তেল মেখেছো বলে ছোমে না বুঝি? অন্নপূর্ণা তেলের বোতলটা সরিয়ে স্বামীর দিকে খানিকক্ষণ চেয়ে রইলেন, তারপরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? স্ত্রীর অতিরিক্ত শান্ত সুরে সহায় হরির মনে ভয় ধরল। এটা যে ঝড়ের আগে আকাশের শান্ত ভাব বুঝতে পেরে ঝড়ের জন্য প্রাণপণে অপেক্ষা করতে লাগলো। একটু আমতা আমতা করে বললেন, কেন, কি আবার কি হয়েছে? অন্নপূর্ণা আগের চেয়েও শান্ত স্বরে বললেন, দেখো, রঙ্গ করো না বলছি, ন্যাকামি করতে হয় অন্য সময় করো। তুমি কিচ্ছু জানো না, কিচ্ছু খোঁজ রাখো না। অত বড় মেয়ে যার ঘরে, সে মাছ ধরে আর রসকে দিন কাটায় কি করে বলো তো? গায়ে কি গুজব রটছে জানো? সহায় হরি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, কেন, কি গুজব? কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়িতে। কেবল বাগদি আর ওই দুলেদের পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না। সমাজে থাকতে হলে সেই রকম নিয়ম মেনে চলতে হয়। সহায় হরি বিস্মিত হয়ে কি যেন একটা বলতে যাচ্ছিল। অন্নপূর্ণা আগের সুরেই আবার বলে উঠলেন, এক ঘরে করবে গো, তোমায় ওরা এক ঘরে করবে। কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে। আমাদের হাতের ছোঁয়া জল আর কেউ খাবে না। আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, ওনাকে উৎসর্গ করা মেয়ে, গায়ের কোনো কাজে আর তোমায় কেউ বলবে না। যাও, ভালোই হয়েছে তোমার। এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। সহায় হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করে বললেন, এই আমি বলি কি না কি ব্যাপার, এক ঘরে, সবাই এক ঘরে করেছে আর কি, এবার বাকি আছে কেবল কালীময় ঠাকুর। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে উঠলেন, কেন, তোমায় এক ঘরে করতে কি বেশি কিছু লাগে নাকি? তুমি কি সমাজের মাথা না একজন মাতব্বর লোক? চাল নেই, চুলো নেই, এক কড়ার মুরদ নেই, চৌধুরীরা তোমায় এক ঘরে করবে তার এমন কি কঠিন কথা? আর সত্যিই তো, এদিকে ধাড়ি মেয়েও হয়ে উঠল। হঠাৎ গলাটা একটু নামিয়ে বললেন, হলো যে 15 বছরের, বাইরে যতই কম বলে বেড়াই না কেন, লোকের চোখ নেই। আবার গলা তুলে বললেন, না বিয়ে দেওয়ার গা না কিছু, আমি কি যাব পাত্র ঠিক করতে? সশরীরে যতক্ষণ স্ত্রীর সামনে দাঁড়িয়ে থাকবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমবার কোনো সম্ভাবনা নেই বুঝে সহায় হরি দাওয়া থেকে তাড়াতাড়ি একটা কাঁসার বাটি তুলে নিয়ে খিড়কি দুয়ার লক্ষ্য করে হাঁটা আরম্ভ করলেন। কিন্তু
খিড়কি দরজার একটু এদিকে কি দেখে হঠাৎ থমকে দাঁড়িয়ে গেলেন এবং আনন্দের সঙ্গে বলে উঠলেন, এসব কি রে খেন্তিমা, কোত্থেকে আনলি? ও, এ যে দেখি 14-15 বছরের একটি মেয়ে আর ছোট ছোট দুটি মেয়ে বাড়ির মধ্যে ঢুকলো। তার হাতে এক বোঝা পুঁইশাক, ডাঁটাগুলো মোটা মোটা ও হলদে হলদে। দেখে মনে হয় কেউ উঠোনের পাকা পুঁই গাছ উপড়ে ফেলে উঠোন পরিষ্কার করেছে। মেয়েটি তাদের উঠোনের জঞ্জাল প্রাণপণে তুলে এনেছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অন্যজনের হাতে গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো একটা জিনিস। বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো কালো ও অগোছালো, হাওয়ায় উঠছে। মুখখানা খুব বড়, চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত। সরু সরু কাঁচের চুড়িগুলো 2 পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়ে আটকানো। পিনটির বয়স খুঁজতে গেলে প্রাগৈতিহাসিক যুগে গিয়ে পড়তে হয়। এই বড় মেয়েটির নামই বোধহয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পিছনে ফিরে তার পেছনের ছোট মেয়েটির হাত থেকে পুঁই পাতা জড়ানো জিনিসটি মেলে ধরে বলল, চিংড়ি মাছ বাবা, গয়াবুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, দিতে চায় না, বলে তোমার বাবার কাছে আগের দিনের 2 পয়সা বাকি আছে। আমি বললাম, দাও না গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁইশাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললে নিয়ে যা, কেমন মোটা মোটা। অন্নপূর্ণা দাওয়া থেকেই অত্যন্ত ঝাঁঝের সাথে চিৎকার করে উঠলেন, নিয়ে যা। আহা, কি অমর্ত্যই না তোমাকে দিয়েছেন, পাকা পুঁইডাটা কাঠ হয়ে গিয়েছে, 2 দিন পরে ফেলে দিত, নিয়ে যা। আর উনি তাদের আগাচা উঠিয়ে নিয়ে এসেছেন, ভালোই হয়েছে, তাদের নিজের কষ্ট করে আর কাটতে হলো না। যত পাথুরে বোকা মরতে এসেছে আমার ঘাড়ে। ধাড়ি মেয়ে, বলে দিয়েছি না তোমায় বাড়ির বাইরে কোথাও পা দিও না? লজ্জা করে না এ পাড়া সে পাড়া করে বেড়াতে? বিয়ে হলে 4 ছেলের মা হতে খাওয়ার নামে আর জ্ঞান থাকে না? না, কোথায় শাক, কোথায় বেগুন, আর একজন বেড়াচ্ছেন কোথায় রস, কোথায় ছাই, কোথায় পাঁশ। ফেল বলছি ওসব, ফেল। মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চেয়ে হাতের বাঁধন আলগা করে দিল। পুঁইশাকের বোঝা মাটিতে পড়ে গেল। অন্নপূর্ণা চিৎকার করেই চললেন, যা তো রাধি, ওই আপদগুলো টেনে খিড়কির পুকুরের পাশে ফেলে দিয়ে আয়। ফের যদি বাড়ি বার হতে দেখেছি তবে ঠ্যাং খোঁড়া না করি তো। বোঝা মাটিতে পড়ে গিয়েছিল। ছোট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলো তুলে নিয়ে খিড়কি দরজার দিকে চলল। কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা একা তুলতে পারল না। অনেকগুলো ডাঁটা এদিক ওদিক ঝুলতে ঝুলতে চলল। সহায় হরির ছেলেমেয়েরা তাদের মাকে অত্যন্ত ভয় করত। সহায় হরি আমতা আমতা করে বলতে গেলেন, তা এনেছে ছেলে মানুষ খাবে বলে, তুমি আবার তা বরং। পুঁইশাকের বোঝা নিয়ে যেতে যেতে ছোট মেয়েটি ফিরে দাঁড়িয়ে মায়ের মুখের দিকে চাইল। অন্নপূর্ণা তার দিকে চেয়ে বললেন, না না, নিয়ে যা, খেতে হবে না, মেয়ে মানুষের অত নোলা কিসের? এক পাড়া থেকে আর এক পাড়ায় 2টো পুঁইশাক ভিক্ষা করে এনেছে, তুই আবার দাঁড়িয়ে রইলি কেন? বনে একদম দূর করে ফেলে দিয়ে আয়। সহায় হরি বড় মেয়ের মুখের দিকে চেয়ে দেখলেন তার চোখ দুটো জলে ভরে উঠেছে। তার মনে বড় কষ্ট হলো। কিন্তু মেয়ে যতই স্বাদের জিনিস হোক, পুঁইশাকের পক্ষ নিয়ে দুপুরবেলা স্ত্রীকে আর চটাতে চাইলেন না। নিঃশব্দে দরজা দিয়ে বাইরে চলে গেলেন। বসে রান্না করতে করতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি মনে উঠতেই আর একটা জিনিস মনে পড়ল। গত অরন্ধনের আগের দিন বাড়িতে পুঁইশাক রান্নার সময় খেন্তি আবদার করে বলেছিল, মা, অর্ধেকগুলো কিন্তু আমার, আর বাকি অর্ধেকটা তোমাদের। বাড়িতে কেউ ছিল না। তিনি নিজে উঠে গিয়ে উঠোনের খিড়কির দরজার পাশে যে কটা ডাঁটা পড়েছিল সেগুলো কুড়িয়ে নিয়ে আসলেন। বাকিগুলো কুড়োনো যায় না, সেগুলো পুকুরের ধারে ছাই গাদায় ফেলে দিয়েছে। কুচো চিংড়ি দিয়ে চুপি চুপি পুঁইশাকের তরকারি রান্না করলেন। দুপুরবেলায় খেন্তি পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখে
বিস্ময় ও আনন্দে ডাগর ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাইল। দু একবার এদিক ওদিক ঘুরে আসতেই অন্নপূর্ণা দেখলেন সেই পুঁইশাকের এক টুকরো তার পাতে আর পড়ে নেই। পুঁইশাকের উপর তার এই মেয়েটির কিরূপ লোভ তা তিনি জানতেন। জিজ্ঞাসা করলেন, কিরে খেন্তি, আর একটু চচ্চড়ি দিই? খেন্তি তক্ষুনি ঘাড় নেড়ে এই আনন্দজনক প্রস্তাব সমর্থন করল। কি ভেবে অন্নপূর্ণার চোখে জল এসে পড়ল সেটা চাপতে তিনি চোখ উঁচু করে চালের বাতায় গোঁজার ডালা থেকে শুকনো লঙ্কা পাড়তে লাগলেন। কালীময়ের চণ্ডীমণ্ডপে সেদিন বিকেলবেলায় সহায় হরির ডাক পড়ল। কালীময় বললেন, এই যে তোমার মেয়েটি 13 বছরের। সহায় হরি বাধা দিয়ে বলতে গেলেন, না না, এই শ্রাবণে 13। আহা হা, 13 আর 16 তফাতটা কিসের শুনি? 13 আর 16 তফাতটা কিসের? আর সে চাই 13 হোক বা 16 হোক, চাই 50 হোক, তাতে আমাদের কোনো দরকার নেই। সে তোমার হিসেব তোমার কাছে, কিন্তু পাত্রর আশীর্বাদ হয়ে গেল, তুমি বেঁকে বসলে কি জন্যে শুনি? ও তো একরকম উচ্ছুগ্য করা মেয়ে। আশীর্বাদ হওয়াও যা, বিয়ে হওয়াও তা, 7 পাকের যা বাকি, এই তো। সমাজে বসে সব কাজগুলো তুমি যে করবে আর আমরা সবাই মুখ বুজে বসে বসে দেখব, তা ভেবো না। সমাজের বাবুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। পাত্তর রাজপুত্তর না হলে কি পাত্তর মেলে না? গরিব মানুষ দিতে থুতে পারবে না বলে শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলুম। লেখাপড়া নাই জানলে জজ ম্যাজিস্ট্রেট না হলে কি মানুষ হয় না? দিব্যি বাড়ি, বাগান, পুকুর। শুনলাম এবার নাকি 20 জমিতে 4টি আমন ধানও চাষ করেছে। ব্যাস, রাজার হাল। 2 ভাইয়ের অভাব কি শুনি? ইতিহাসটা হচ্ছে এই রকম যে মণিগায়ের মজুমদার মশাইয়ের পুত্রটি কালীময় ঠিক করে দেন। কেন কালীময় মাথা ব্যথা করে সহায় হরির মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মশাইয়ের ছেলের সঙ্গে ঠিক করতে গেলেন, তার কারণ হিসেবে অনেকেই বলেন যে কালীময় নাকি মজুমদার মশাইয়ের কাছে অনেক টাকা ধার করেন, অনেক দিনের সুদ পর্যন্ত বাকি, শিগগিরই নালিশ হবে ইত্যাদি। এ গুজব যে শুধু অবান্তর তাই নয়, এর কোনো ভিত্তি আছে বলেও মনে হয় না। এটা দুষ্টুপক্ষের রটনা মাত্র। যাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করে যাওয়ার কদিন পরেই সহায় হরি টের পান পাত্রটি কয়েক মাস আগেই নিজের গ্রামে কি একটা করার জন্যে গ্রামের এক বউ এবং তার আত্মীয় স্বজনদের হাতে বেদম মার খায়। তারপর কিছুদিন নাকি শয্যাগতও ছিল। এরকম পাত্রে মেয়ে দেবার জন্য সহায় হরি একদমই রাজি ছিলেন না এবং সম্বন্ধ ভেঙে দেন। দিন 2 পরের কথা, সকালে উঠে সহায় হরি উঠোনের বাতাবি লেবুর ফাঁক দিয়ে যেটুকু রোদ আসছে তাতে বসেই তামাক টানছিলেন। বড় মেয়ে খেন্তি এসে চুপি চুপি বলল, বাবা যাবে না? মা ঘাটে গেল। সহায় হরি একবার বাড়ির আশেপাশের পথঘাট ভালো করে চেয়ে নিয়ে তারপরে নিচু স্বরে বললেন, যা শিগগিরই শাবলখানা নিয়ে আয় দেখি। কথা শেষ করে তিনি উৎকণ্ঠার সাথে জোরে জোরে তামাক টানতে লাগলেন এবং আর একবার কি জানি ভেবে খিড়কির দিকে সতর্ক দৃষ্টিতে চাইলেন। এর মধ্যেই প্রকাণ্ড একটা ভারী লোহার শাবল 2 হাতে আঁকড়ে ধরে খেন্তি এসে পড়ল। তারপর বাপ বেটিতে সন্তর্পণে সামনের দরজা দিয়ে বেরিয়ে গেল। এদের ভাব দেখে মনে হচ্ছে এরা নিশ্চয়ই কারোর শীত কাটবার উদ্দেশ্যেই চলেছে। অন্নপূর্ণা স্নান সেরে সবে কাপড় ছেড়ে উনুন ধরবার জোগাড় করছেন, এমন সময় মুখুজ্জে বাড়ির ছোট মেয়ে দুর্গা এসে বলল, খুড়িমা, মা বলে দিয়েছে খুড়িমাকে গিয়ে বল মাছ হবে না, তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘটগুলো বের করে দিয়ে আসবে। মুখুজ্জে বাড়ি ও পাড়ায় যাওয়ার পথের বাঁ ধারে একটা জায়গায় শ্যাওড়া বনভাট, রাংচিতা, বন চালতা গাছের ঘন বন। শীতকালে এক প্রকার লতা পাতার ঘন গন্ধ বন থেকে বের হচ্ছিল। একটা ল্যাজ ঝোলা হলতে পাখি আমড়া গাছের এ ডাল থেকে ও ডালে যাচ্ছিল। দুর্গা আঙুল দিয়ে দেখিয়ে বলল,
খুড়িমা খুড়িমা, ওই যে কেমন পাখিটা দেখো। পাখি দেখতে গিয়ে অন্নপূর্ণা আর একটা জিনিস লক্ষ্য করলো। ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করে আওয়াজ হচ্ছিল, কে যেন কি খুঁড়ছে। দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হয়ে গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকে দাঁড়ালেন, পরে আবার চলতে আরম্ভ করলেন। তারা খানিক দূর যেতেই বনের মধ্যে আবার খুব খুব শব্দ আরম্ভ হলো। কাজ সেরে ফিরতে অন্নপূর্ণার বেলা হয়ে গেল। বাড়ি ফিরে দেখলেন খেন্তি উঠোনে রোদে বসে তেলের বাটি সামনে নিয়ে খোঁপা খুলছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চেয়ে বললেন, এখনো নাইতে যাসনি যে? কোথায় ছিলি এতক্ষণ? খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল, এই যে মা, এক্ষুনি যাচ্ছি, যাবো আর আসবো। খেন্তি স্নান করতে যাবার একটু পরেই সহায় হরি উৎসাহের সাথে 15-16 সের ভারী একটা মেটে আলু ঘাড়ে করে কোথা থেকে এসে উপস্থিত হলেন এবং সামনে স্ত্রীকে দেখে কৈফিয়তের দৃষ্টিতে সেই দিকে চেয়ে বলে উঠলেন, ওই ওপাড়ার ওই ময়সা চৌকিদার রোজই বলে, কর্তা ঠাকুর, এই তোমার বাপ থাকতে তো মাসে একবার এদিকে আসতে, তোমার পায়ের ধুলো পড়তো, তা আজকাল তো তুমি আসোই না। এই বেড়ার গায়ে একটা মেটে আলু করে রেখেছি, তার দাদা ঠাকুর বরং। অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চেয়ে বললেন, বড়চুপোতার বনের মধ্যে খানিক আগে কি করছিলে শুনি? সহায় হরি অবাক হয়ে বললেন, আমি? না, আমি কখন? কখনো না, আমি তো ওই ওই। সহায় হরির ভাব দেখে মনে হচ্ছিল তিনি এইমাত্র আকাশ থেকে পড়লেন। অন্নপূর্ণা আগের মতোই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চেয়ে বললেন, চুরি তো করবেই, তিনকাল গিয়ে এককাল আছে, মিথ্যে কথাগুলো আর এখন বলো না, আমি সব জানি। মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে আর কি। দুর্গার মা ডেকে পাঠিয়েছিল, ও পাড়ায় যাচ্ছি, শুনলাম বড়চুপোতার মধ্যে কি খুব খুব করে আওয়াজ। তখনই আমি বুঝতে পেরেছি। সাড়া পেয়ে আবার শব্দ বন্ধ হয়ে গেল। আবার যে খানিক দূর গেলাম, আবার দেখি শব্দ। তোমার তো ইহকালও নেই, পরকালও নেই, চুরি করতে ডাকাতি করতে যা ইচ্ছা হয় করো, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে যাও কেন? হ্যাঁ? সহায় হরি হাত নেড়ে বরজপোতায় তাঁর উপস্থিত থাকার বিরুদ্ধে কতগুলো প্রমাণ দেওয়ার চেষ্টা করতে গিয়ে স্ত্রীর মুখের দিকে চেয়ে কথাগুলো আর বলতে পারলেন না। আধ ঘন্টা পরে খেন্তি স্নান সেরে বাড়ি ঢুকল। সামনের মেটে আলুর দিকে একবার চেয়েই নিরীহ মুখে উঠোনের আলনায় অত্যন্ত মনোযোগের সাথে কাপড় মেলতে শুরু করল। অন্নপূর্ণা ডাকলেন, খেন্তি, একবার এদিকে আয় তো, শুনে যা। মায়ের ডাক শুনে খেন্তির মুখ শুকিয়ে গেল। সে ইতস্তত করতে করতে মার কাছে আসতেই তিনি জিজ্ঞাসা করলেন, এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না? খেন্তি মার মুখের দিকে একটুখানি চেয়ে থেকে একবার মাটিতে পড়ে থাকা মেটে আলুর দিকে চাইল, তারপরে আবার মায়ের মুখের দিকে চাইল এবং সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি একবার বাড়ির সামনের বাঁশঝাড়ের মাথার দিকেও চেয়ে নিল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হলো না। অন্নপূর্ণা কড়া সুরে বললেন, কথা বলছিস না যে বড়? এই মেটে আলু তুই এনেছিস কি না? খেন্তি বিপন্ন চোখে মার মুখের দিকেই চেয়েছিল। সে উত্তর দিল, হ্যাঁ। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে উঠলেন, পাজি, আজ তোমার পিঠে আমি আস্ত চেলা কাঠ ভেঙে তারপর ছাড়বো। বরজপোতার বনে গিয়েছিলি মেটে আলু চুরি করতে? সমস্ত মেয়ে বিয়ের যোগ্য হয়ে গেছে কোন কালে? সেই এক গলা বিজন বন, যার মধ্যে দিনে দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে থেকে আলু আনতে গিয়েছিলে তুমি? যদি গোসাইরা চৌকিদার ডেকে এনে তোমাদের ধরিয়ে দেয়, তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাবে? আমার জোটে খাবো না জোটে খাবো না, তা বলে পরের জিনিসে হাত? এই মেয়ে নিয়ে আমি কি করি মা? 2-3 দিন পরে একদিন বিকালে ধুলো মাটি মাখা হাতে খেন্তি মাকে এসে বলল, মা মা, দেখবে এসো। অন্নপূর্ণা গিয়ে দেখলেন ভাঙা পাঁচিলের ধারে
ছোট খোলা জমিতে কতগুলো পাথরকুচি ও কন্টিকারির জঙ্গল হয়েছে। খেন্তি ছোট বোনকে নিয়ে গিয়ে মাকে মহা উৎসাহে দেখিয়ে দিলে। সেখানে একটি মাত্র শীর্ণকায় পুঁইশাকের চারা কাপড়ের ফালির সাথে এমনভাবে বাঁধা রয়েছে, দেখে মনে হচ্ছে সেটিকে কেউ ফাঁসি দিয়ে একটি কঞ্চির সাথে ঝুলিয়ে দিয়েছে। অন্নপূর্ণা হেসে বললেন, ধুর পাগলি, এখন পুঁই ডাঁটার চারা পোঁতে কখনো? বর্ষাকালে পুঁততে হয়, এখন জল না পেয়ে মরে যাবে তো। খেন্তি বলল, কেন, আমি রোজ জল ঢালবো। অন্নপূর্ণা বললেন, দেখ, হয়তো বেঁচে যেতেও পারে। আজকাল রাতে খুব শিশির হয়, খুব শীত পড়েছে। সকালে উঠে সহায় হরি দেখলেন তার দুই ছোট মেয়ে দোলাই গায়ে বেঁধে রোদ উঠবার আশায় কাঁঠাল তলায় দাঁড়িয়ে আছে। একটা ভাঙা ঝুড়ি করে খেন্তি শীতে কাঁপতে কাঁপতে মুখুজ্জে বাড়ি থেকে গোবর কুড়িয়ে আনলো। সহায় হরি বললেন, হ্যাঁ মা খেন্তি, তা সকাল সকাল উঠে জামা গায়ে দিতে কি হয় তোর? দেখ দেখি, এই শীত, কই শীত তেমন তো। আচ্ছা দিচ্ছি বাবা। দে মা, এক্ষুনি দে, অসুখ বিসুখ 5 রকম হতে পারে। সহায় হরি বেরিয়ে গেলেন। ভাবতে ভাবতে গেলেন, তিনি কি মেয়ের মুখের দিকে অনেকদিন ভালো করে চেয়ে দেখেননি? খেন্তির মুখ এমন সুশ্রী হয়ে উঠেছে। জামার ইতিহাস হলো এই, বহু বছর আগে হরিপুরের রাসের মেলা থেকে কালো সার্জের এই 2.5 টাকা মূল্যের জামাটা কিনে এনেছিলেন সহায় হরি। ছিঁড়ে যাবার পর তাতে যে কতবার রিফু করা হয়েছে। কত বছর থেকে খেন্তির স্বাস্থ্যোন্নতি হওয়ার দরুন জামাটা আর তার গায়ে হয় না। সংসারের এসব খোঁজ সহায় হরি রাখেন না। জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না। খেন্তির নিজের টিনের তোরঙ্গের মধ্যেই ওটা থাকত। পৌষ সংক্রান্তি সন্ধ্যাবেলা অন্নপূর্ণা একটা কাশিতে চালের গুঁড়ো, ময়দা ও গুড় দিয়ে চটকাচ্ছিলেন। একটা ছোট বাটিতে 1 বাটি তেল। খেন্তি কুড়ুনির নিচে একটা কলার পাত পেড়ে 1 থালা নারকেল কুড়ছে। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য নিতে চাননি, কারণ সে যেখানে সেখানে বসে, বনে বাদারে ঘুরে বেড়ায়, তার কাপড় চোপড় স্বাস্থ্যসম্মত ও সূচি নয়। অবশেষে খেন্তি অনেকবার বলায় তার হাত পা ধুইয়ে ও শুদ্ধ কাপড় পরিয়ে তাকে বর্তমান পদে নিযুক্ত করেছেন। ময়দার গোলা মাখা শেষ হলে অন্নপূর্ণা উনুনে খোলা চাপাতে যাচ্ছিলেন। ছোট মেয়ে রাধি হঠাৎ ডান হাতটা বাড়িয়ে বলল, মা, ওই একটু। অন্নপূর্ণা বড় গামলা থেকে একটুখানি গোলা তুলে নিয়ে হাতের 5টি আঙুল দ্বারা একটি বিশেষ মুদ্রা রচনা করে সেটুকু রাধির হাতে বাড়িয়ে দিলেন। মেজ মেয়ে পুঁটি অমনি ডান হাতটা কাপড়ে তাড়াতাড়ি মুছে মায়ের সামনে পেতে বলল, মা, আমায়ও একটু। খেন্তি সূচি বস্ত্রে নারকেল কুড়তে কুড়তে লুব্ধ নেত্রে একবার সেদিকে চাইল। এ সময় খেতে চাইলে পাছে মা বকে, সেই ভয়ে চুপ করে থাকল। অন্নপূর্ণা বললেন, দেখি নিয়ে আয় খেন্তি, ওই নারকেলের মালাটা, ওতে তোর জন্য একটু রাখি। খেন্তি তাড়াতাড়ি নারকেলের উপরের মালাখানা, যেটাতে ফুটো নেই, সেটা সরিয়ে দিল। অন্নপূর্ণা তাতে একটু বেশি করেই গোলা ঢেলে রাখলেন। মেজ মেয়ে পুঁটি বলল, জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে, রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল, ওদের অনেক রকম হবে। খেন্তি মুখ তুলে বলল, এবেলা আর হবে নাকি? ওরা তো ও বেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল, সুরেশ কাকাকে আর ওপাড়ার তিনুর বাবাকে। ও বেলা তো পায়েস, ঝোলপুলি, মুক্তোক্তি এসব হয়েছে। পুঁটি জিজ্ঞাসা করল, হ্যাঁ মা, ক্ষীর নইলে কি পাটিসাপটা হয় না? খেদি বলছিল ক্ষীরের পুর না হলে নাকি পাটিসাপটা হয় না। আমি বললাম, কেন, আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়ে করে, সে তো খুব ভালোই হয়। অন্নপূর্ণা বেগুনের বোঁটায় একটুখানি তেল নিয়ে খোলায় মাখাতে মাখাতে প্রশ্নের সদুত্তর খুঁজতে লাগলেন। খেন্তি বলল, খেদির ওইসব কথা, খেদির মা তো ভারী পিঠে করে কিনা, ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলেই কি আর পিঠে হলো? সেদিন জামাই এলে ওদের বাড়িতে দেখতে গেলুম না,
তাই খুড়িমা দুখানা পাটিসাপটা খেতে দিলে। ও মা, কেমন একটা ধরা ধরা গন্ধ, আর পিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায়? পাটিসাপটায় ক্ষীর দিলেই শুধু হলো বুঝি? বেপরোয়াভাবে এই কথাগুলো বলে কেন্তি মার চোখের দিকে চেয়ে জিজ্ঞাসা করল, মা, নারকেল কোড়া একটু নেবো? অন্নপূর্ণা বললেন, হ্যাঁ নে, কিন্তু এখানে বসে খাস নে, মুখ থেকে পড়বে না কি হবে, ওইদিকে যা। কেন্তি নারকেলের মালায় এক থাবা তুলে নিয়ে একটু দূরে গিয়ে খেতে লাগলো। মুখ যদি মনের দর্পণ হয়, তবে খেন্তির মুখ দেখে সন্দেহের কোনো কারণ থাকতে পারে না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করছে। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণা বললেন, ওরে, তোরা সব এক এক টুকরো পাতা পেতে বস দেখি, গরম গরম দি। খেন্তি, জল দেওয়া ভাত আছে ও বেলার, বার করে নিয়ে আয়। খেন্তির নিকট অন্নপূর্ণার এ প্রস্তাব মনোপ্পুত হল না, তা তার মুখ দেখেই বোঝা গেল। পুঁটি বলল, মা, বর্দি পিঠেই খাক, ভালোবাসে, ভাত বরং থাকুক, কাল আমরা সবাই খাবো। খান কয়েক খাবার পরেই মেজো মেয়ে পুঁটি খেতে চাইল না। সে নাকি বেশি মিষ্টি খেতে পারে না। সকলের খাওয়া শেষ হয়ে গেলেও খেন্তি তখনও খাচ্ছে। সে মুখ বুজে শান্তভাবে খায়, বড় একটা কথা বলে না। অন্নপূর্ণা দেখলেন সে কম করেও 18-19 খানা খেয়েছে। জিজ্ঞাসা করলেন, খেন্তি, আর নিবি? খেন্তি খেতে খেতে শান্তভাবে সম্মতিসূচক ঘাড় নাড়ল। অন্নপূর্ণা তাকে আরও খানচারেক দিলেন। খেন্তির মুখ চোখ ঈষৎ উজ্জ্বল দেখালো। হাসি ভরা চোখে মার দিকে চেয়ে বলল, বেশ খেতে হয়েছে মা, ওই যে তুমি কেমন ফেনিয়ে নাও না, ওতেই কিন্তু। সে পুনরায় খেতে লাগলো। অন্নপূর্ণা হাতা খুন্তি চুলি তুলতে তুলতে সস্নেহে তার ওই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটির দিকে চেয়ে রইলেন। মনে মনে ভাবলেন, খেন্তি আমার যার ঘরেই যাবে তাদের অনেক সুখ দেবে। এমন ভালো মানুষ, কাজে কর্মে বকো, মারো, গাল দাও, টু শব্দটি মুখে নেই। উঁচু কথা কখনো কেউ শোনেনি। বৈশাখ মাসের প্রথমে সহায় হরির এক দূর সম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিয়ে হয়ে গেল। দ্বিতীয় পক্ষে বিবাহ করলেও পাত্রটির বয়স 40-এর খুব বেশি নয়। তবুও প্রথমে এখানে অন্নপূর্ণা একদম রাজি ছিলেন না, কিন্তু পাত্রটি সঙ্গতিপন্ন। শহর অঞ্চলে বাড়ি, সিলেট চুন ও ইটের ব্যবসায় 2 পয়সা নাকি করেছে। এরকম পাত্র হঠাৎ করে মেলাও ভার। জামাইয়ের বয়স একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সামনে আসতে একটু সংকোচ বোধ করছিলেন। পরে পাছে খেন্তির মনে কষ্ট হয়, এই জন্য বরণের সময় তিনি খেন্তির সুপুষ্ট হাতখানি ধরে জামাইয়ের হাতে তুলে দিলেন। চোখের জলে তার গলা বন্ধ হয়ে এলো, কিছু বলতে পারলেন না। বাড়ি থেকে বেরিয়ে আমলকিতলায় বেহারারা সুবিধা করবার জন্য বরের পালকি একবার নামালো। অন্নপূর্ণা চেয়ে দেখলেন বেড়ার ধারের নীল রঙের মেদি ফুলের গাছগুলি যেখানে নিচু হয়ে আছে, খেন্তির কম দামের বালুচরের রাঙা চেলির আঁচলখানা পালকির বাইরে সেখানে লুটোচ্ছে। তার এই অত্যন্ত অগোছালো, নিতান্ত নিরীহ এবং একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাতে তার বুক উদ্বেল হয়ে উঠছিল। খেন্তিকে কি তারা বুঝতে পারবে? যাবার সময় খেন্তি জল ভরা চোখে সান্ত্বনার সুরে বলছিল, মা, আষাঢ় মাসেই আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও, 2 মাস তো। ও পাড়ার ঠান দিদি বললেন, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রা, আগে নাতি হোক তবে তো। খেন্তির মুখ লজ্জায় রাঙা হয়ে উঠল। জলভরা ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসির আভা মাখিয়ে সে একগুঁয়েমি সুরে বলল, না, যাবে না বই কি, দেখো তো কেমন না যান।
ফাল্গুন চৈত্র মাসের বিকেলবেলায় উঠোনের মাচায় রোদে দেওয়া আমসত্ত্ব তুলতে তুলতে অন্নপূর্ণার মন হু হু করত। তার অনাচারী লোভী মেয়েটি আজ বাড়িতে নেই যে। কোথা থেকে বেরিয়ে এসে লজ্জাহীনার মতো হাতখানি পেতে মিনতির সুরে অমনি বলবে, মা, বলবো একটা কথা, ওই কোনাটা ছেড়ে একটুখানি। 1 বছরের উপরে হয়ে গিয়েছে। আবার আষাঢ় মাস এসেছে, বর্ষা বেশ নেমেছে। ঘরের দাওয়ায় বসে সহায় হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সাথে কথা বলছেন। সহায় হরি তামাক সাজতে সাজতে বললেন, ও তুমি ধরে রাখো, ওরকমই হবে দাদা। আমাদের অবস্থার লোকের ওর চেয়ে কি ভালো আর জুটবে? বিষ্ণু সরকার তাল পাতার চাটাইয়ের উপর উবু হয়ে বসেছিলেন। দূর থেকে দেখলে মনে হবে তিনি রুটি করবার জন্য ময়দা চটকাচ্ছেন। গলা পরিষ্কার করে তিনি বললেন, না, সব তো আর, তাছাড়া আমি যা দেব নগদই দেব। তোমার মেয়েটির হয়েছিল কি? সহায় হরি হুঁকোটায় 5-6 টান দিয়ে কাশতে কাশতে বললেন, বসন্ত হয়েছিল শুনলাম। ব্যাপার কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না। 250 আন্দাজ টাকা বাকি ছিল। বললে ও টাকা আগে দাও, তারপর মেয়ে নিয়ে যাও। একেবারে চামার। তারপর বললাম, টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি, পুজোর তত্ত্ব কম করে 30 টাকার কম হবে না ভেবে দেখলাম। মেয়ের নানা নিন্দে ওঠালে, ছোট লোকের মতো মেয়ের চাল হাওয়াতে ঘরের মতো খায়, আরো কত কি। পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটাকে ফেলে থাকতে পারতাম না বুঝলে। সহায় হরি হঠাৎ কথাটা বন্ধ করে জোরে মিনিট কতক ধরে হুঁকোয় টান দিতে লাগলেন। কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না। অল্পক্ষণ পরে বিষ্ণু সরকার বললেন, তারপর আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করতে ওই পৌষ মাসের দিকে দেখতে গেলাম। মেয়েটার যে অবস্থা করেছে। শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের ঘরে কুটুম্বিতে করলে এরকমই হয়। যেমনই মেয়ে তেমনই বাপ। পৌষ মাসের দিনে মেয়ে দেখতে এলে শুধু হাতে। পরে বিষ্ণু সরকারের দিকে চেয়ে বললেন, বলি আমরা ছোট লোক কি বড় লোক তোমার তো আর জানতে বাকি নেই খুড়ো। বলি পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুঠির আমলে এই অঞ্চলের বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে। আজ না হয় আমার এই দশা। আভিজাত্যের গৌরবে সহায় হরি শুকনো গলায় হা হা করে খানিকটা হাসলেন। বিষ্ণু সরকার সমর্থন করে একটা অস্পষ্ট শব্দ করে বার কত ঘাড় নাড়লেন। তারপর ফাল্গুন মাসেই তার বসন্ত হলো। এমন চামার, বসন্ত গায়ে বেরুতেই টালায় আমার এক দুঃসম্পর্কের বোন আছে, একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল, তারই ওখানে ফেলে রেখে গেল। আমায় না একটা সংবাদ না কিছু। তারা আমায় সংবাদ দেয়, তা আমি গিয়ে দেখতেও পাওনি। না, এমনই চামার, গয়নাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়েছিল। যাক, তা চলো যাওয়া যাক, বেলা গেল। চার কি ঠিক করলে? পিঁপড়ের টোপে মুড়ির চার তো সুবিধা হবে না। তারপর কয়েক মাস কেটে গেছে। আজ আবার পৌষ পার্বণের দিন। এবার পৌষ মাসের শেষাশেষি এত শীত পড়েছে যে এরূপ শীত তারা কখনো জ্ঞানে দেখেনি। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসে অন্নপূর্ণা সরু চাকলি পিঠের জন্য চালের গুঁড়োর গোলা তৈরি করছিলেন। পুঁটি ও রাধি উনুনের পাশে বসে আগুন পোহাচ্ছিল। রাধি বলল, আর একটু জল দিতে হবে মা, অত ঘন করে ফেললে কেন? পুঁটি বলল, আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? ও মা, দেখো মা, রাধির দোলাই কোথায় ঝুলছে, এক্ষুনি ধরে উঠবে। অন্নপূর্ণা বলে উঠলেন, সরে এসে বস মা, আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আর আগুন পোহানো হয় না?
এদিকে আয়। গোলা তৈরি হয়ে গেল। খোলা আগুনে চড়িয়ে অন্নপূর্ণা গোলা ঢেলে মুচি দিয়ে চাপা দিয়ে ধরলেন। দেখতে দেখতে মিঠে আঁচে পিঠে টোপরের মতো ফুলে উঠল। পুঁটি বলল, মা দাও প্রথম পিঠেখানা, কান আছে সারা ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। অন্নপূর্ণা বললেন, একা যাস নে, রাধিকে নিয়ে যা। খুব জ্যোৎস্না উঠেছিল। বাড়ির পিছনে সাড়া গাছের ঝোপের মাথায় তেলাকুচা লতার থলো থলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকে ছিল। পুঁটি ও রাধি খিড়কি দৌড় খুলতেই একটা শিয়াল শুকনো পাতায় খসখস শব্দ করতে করতে ঘন ঝোপের মধ্যে পালালো। পুঁটি পিঠেখানা জোর হাতে ছুঁড়ে দূরে ঝোপের মধ্যে ফেলে দিল। তারপর চারদিকের নির্জন বাঁশবনের নিস্তব্ধতায় ভয় পেয়ে ছেলে মানুষ পিছু হেঁটে খিড়কি দরজার মধ্যে ঢুকেই তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল। পুঁটি ও রাধি ফিরে আসতে অন্নপূর্ণা জিজ্ঞাসা করলেন, দিলি? পুঁটি বলল, হ্যাঁ মা, তুমি আর বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম। তারপর সে রাত্রে অনেকক্ষণ কেটে গেল। পিঠে গড়া প্রায় শেষ হয়ে এলো। রাতও তখন খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে অনেকক্ষণ ধরে একটা কাঠঠোকরা পাখি ঠক ঠক শব্দ করছিল। তার স্বরটাও যেন ক্রমে তন্দ্রালু হয়ে পড়ছিল। দুই বোনের খাবার জন্য কলার পাতা চিরতে চিরতে পুঁটি অন্যমনস্কভাবে হঠাৎ বলে উঠল, দিদি বড় ভালোবাসত। তিনজনেই খানিকক্ষণ নির্বাক হয়ে বসে রইল। তারপর তাদের তিনজনেরই দৃষ্টি কেমন করে আপনা থেকেই উঠোনের এক কোণে আবদ্ধ হয়ে পড়ল। সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়িয়ে তার কত সাধের নিজের হাতে পোতা পুঁই গাছটি মাচা জুড়ে বেড়ে উঠেছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির নিয়ে কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরেনি, মাচা থেকে বাইরে এসে দুলছে। সুপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর। এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁই মাচা। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।